তারা আমাদের এই জাতির শত্রু, তারা এই বিপ্লবের বিরুদ্ধের শক্তি। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, বাংলাদেশে আজাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কালচারাল ফেসিস চক্র এই জাতির শত্রু, এই দেশের শত্রু। তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়াতন্ত্র নিয়ে আসতে চায়। তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান, ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায়। তারা আবার এই বাংলাদেশে গুম, খুন, আয়নাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা, সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা। তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হক আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গুম, খুন, আয়নাগরকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে, আজকের জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুমতন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খুনাখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তকন্তলে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না। এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার, এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ। প্রতিটি ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে, শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা এনশিওর করা, সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। গত 16 বছরে বাংলাদেশে এমন ফেসিবাদ ছিল যে খুনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সে অপার সম্ভাবনাকে সে একদম নস্যাৎ করে দিয়েছিল। হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসীন করেছিল। বিশেষ করে যদি দেখি হাসিনার যে 16 বছরের তার শাসনামল, সেই শাসনামলে সে বিভিন্নভাবে এই শাসনটা করেছে। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল। এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে, নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে। এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে, সেটাকে উৎসব আকারে দেখা হতো। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন, নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা, ডিহিউম্যানাইজ করা, সেটাকে আরও শক্তিশালীভাবে এটার বৈধতা দেওয়া হয়। এভাবে 16 বছর আমরা ফেসিবাদ দেখতে পেয়েছি। খুনি হাসিনা 16 বছরে আমরা একই সাথে দেখতে পেয়েছি অসংখ্য ফেসিবাদ বিরোধী যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে, খুন করেছে। 3টা নির্বাচন, সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে। এই হাসিনার যে ফেসিবাদ, হাসিনার যে মাফিয়াতন্ত্র, লাশতন্ত্র, গুম, খুন, আয়নাগর প্রকল্প, সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা। বিগত সময়ে কিন্তু এই ধরনের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে। এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে, কিন্তু মানবাধিকার দিবসগুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই, মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গুম, খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল, যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা তাদের দ্বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল। তো সে কারণে এই বিপ্লব পরবর্তী আমাদেরকে এই ফেসিস্টদেরকে, যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে, সকল মানবাধিকার কর্মী, তাদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা আমাদের এই জাতির শত্রু, তারা এই বিপ্লবের বিরুদ্ধের শক্তি। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, বাংলাদেশে আজাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সকল জনগণকে
আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কালচারাল ফেসিস চক্র এই জাতির শত্রু, এই দেশের শত্রু। তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়াতন্ত্র নিয়ে আসতে চায়। তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান, ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায়। তারা আবার এই বাংলাদেশে গুম, খুন, আয়নাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা, সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা। তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হক আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গুম, খুন, আয়নাগরকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে, আজকের জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুমতন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খোনাখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তকন্দলে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না। এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার, এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে, শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা এনশিওর করা, সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। তো আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে থাকবে। বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো গ্যাস রুম ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের এই ক্যাম্পাসগুলোতে আর কখনো ভাই পলিটিক্স চলবে না, টর্চার চেল চলবে না। এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসাবে আমরা গড়ে তুলব, এটা আমাদের অঙ্গীকার। এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে। এক্ষেত্রে আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের প্রো পিপল সিভিল সোসাইটি দরকার। আজকে আমাদের যারা গেস্ট আছেন, আমাদের নাবিলা ইদ্রিস আপু, এরপর হচ্ছে ব্যারিস্টার আরমান, এরপর হুমা খান, এরপর হচ্ছে লিটন ভাই, এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার, যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, যারা প্রো পিপল সিভিল সোসাইটি হবে, যারা হিপোক্রেসি করবে না। আমরা আজকে বাংলাদেশে সিভিল সোসাইটি বলতে দেখতে পাই তারা একটা প্রজেক্ট, তারা একটা হচ্ছে ওই যে সিভিল সোসাইটিটা দালালি করে, সেই দালাল আমরা চাই না। আমরা চাই রিয়াল, জেনুইন এবং অথেন্টিক, অনেস্ট এবং কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি, যারা এই দেশের মাটি ও মানুষের কথা বলবে, সবাইকে ধারণ করবে, ইনসাফকে ইনসাফ বলবে, জুলুমের বিরুদ্ধে তার কথা বলবে, জুলুম সেটা যত শক্তিশালী হোক। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে নাবিলা ইদ্রিস, এরপর হচ্ছে আমাদের এখানে যারা গেস্ট আছে, ব্যারিস্টার আরমান, লিটন ভাই, হুমা খান, তাদের যে দীর্ঘ স্যাক্রিফাইস, তাদের যে অবদান, সেটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজীবন এই জাতি, বিশেষ করে হুমা খান আপা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন, জুলাই বিপ্লবে ক্রুশাল সময়ে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জাতি আজীবন শ্রদ্ধার সাথে ওনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক সময় আমরা পার করছি, বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর পার করছি। এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, আমাদেরকে ছাড় দিতে হবে। 54 বছর পরে আমরা ঐতিহাসিক সুযোগ পেয়েছি, আমরা যেন আমাদের নিজেদের মধ্যে হেলাই দোলাই, নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন এই ঐতিহাসিক সুযোগটা নষ্ট না করি। এখন এই সময় আমাদের এই বাংলাদেশের একটা ন্যাশনাল কনসেনসাসে আসার, জাতীয় ঐক্যমতে আসার মাধ্যমে এই আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে একটি শক্তিশালী ন্যাশন হিসাবে বিল্ড আপ করার সে উদাত্ত আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আজকের আয়োজনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। My Bangla is not that good, so I believe I followed probably half of what was said. I just wanted to bring up a few quick points for you to think through in your career as a student and a student leader or a future politician, an activist. First, I wanted to say that human rights is a very
we can make it a complicated concept, or we can keep it as a very simple concept. It's just rights of everybody, all human beings, irrespective of their race, their religion, their gender, their color, caste, anything. And these are not, we often see them as a Western idea. I challenge that issue that it's a Western idea, because when Human Rights Charter was being written, there were people who participated from different parts of the world. And as I see that a number of students present here are Muslims, even if we go beyond the charter and we read our own scriptures, and I assume it's true of other faiths also, the rights of human beings is nothing new. It's nothing that has been set in 1945 and nobody knew before that. It's not true. All our cultures, our faith, other faiths, they had these concepts. These are the basic concepts of equality, kindness towards others, respecting others, justice, social justice. These are the concepts that we all bring together and we call them human rights, and they're not alien to any part of the world, and particularly this part of the world where we are. So let's not look at them as a foreign idea. Let's look at them as an idea that is our own. If there are parts of it that you don't agree, of course it's fine not to agree with everything that is in front of you. But the basic principles of equality, justice, and respect, I believe nobody should have a problem with that. And those are the principles that we must agree beyond class, caste, gender, religion, everything. These are the three principles that we must agree. And I don't think that any kind of belief, faith, religion prohibits us from doing that. That was my first point. The second point I wanted to say is that human rights institutions and human rights concepts, these are two different things. Institutions, you can argue, are mainly set up in the West because you see that there is a lot of resources that are involved, and those resources often come from very few countries. So when it comes to the institutions that have been set up, you may have your reservation. But again, every institution is only as good as we make it. A good case in point is Bangladesh. We have many good laws in Bangladesh. Not now, even before we had many reasonably good laws. But in the end, the institutions that were supposed to implement them did the opposite of what they were supposed to do. And we heard, just now we heard speakers talk about them, the misuse of the power that law enforcement or other entities had because of the laws, and they misuse those powers. So same applies to human rights institutions. Human rights institutions are set up in a bigger political framework and often are definitely abused by nations that are more powerful than the other nations. It is a truth. And I know this truth comes up often in form of Palestine or other conflicts in the world. But then we also have a responsibility here. Even if a nation is small, the nation has a voice. Every nation has a voice in United Nations systems. So I think it's a good question, and it's a way to look at our own country, that how does our government, how does our state push forward the agenda that the citizens want it to push forward. So if we don't have institutions, that's also problematic, because then how do we even advocate for something? So these institutions, while they are far from perfect, they provide us a forum to advocate and push for certain agendas. And that's what they are for, and they are not perfect. So it's all our job as human beings, as human race, to keep improving and challenging where we don't agree with them. But let's not abandon them, because without institutions, it's also very hard to run societies and in countries. Now I just wanted to come to my third point, which is related to the issue where we talk a bit more about Bangladesh. As I said, Bangladesh had good laws, some of them at least before. It has many good laws now, but the problem lies with the implementing agencies.
and the implementation of our laws, if we look back at our own history in South Asia, our police, our civil service, our whole system was set up when we were colonized by British forces. It was a system that was set up by a foreign force to control the local communities. They left, we became independent, but that system was never changed. So as a result, our police still thinks their job is to control us. Our judiciary looks at us with suspicion. Our civil servants think that they are doing people a favor when they work. And this is true of the whole of South Asia. That should change, because this is not how an independent nation's governance works. People are elected to serve people. We are talking about elections, maybe even today we may hear, we have people who are contesting. Elected representatives are there to serve their constituencies and not to rule over their constituencies. This is something we have to bring out of our mind. And similarly, the policeman who gets paid from the taxes that you pay is there to serve you. The civil servant whose office you have to wait for 5 hours to get an appointment is actually there to serve you and is paid by the money that you pay in taxes. And this is something now we have to start taking control of this. As a younger generation, I hope that you would work towards changing this culture where the government systems are seen as rulers and common people are seen as subjects. It should be the other way around. You are the one, common people are the one who choose the government. They should be seen as the ruler and not the system that is there to support. So this is a fundamental shift that Bangladesh will have to work towards. I hope that when the new elected government comes and the reform agenda is implemented, there is also this cultural shift that there is nobody here who is ruler. There are no kings and queens anymore in this world. So the governments that we form are there to serve the purpose and should only be there as long as they deliver on the will of the people. I'm hopeful because you brought a big change last year, and I have worked in many other countries. People try in almost every country, but there are very few places where they succeed. So congratulations to Bangladesh on their success last year, that we are here and talking about all these issues. With that, I have my hopes and my best wishes for the younger generation of Bangladesh, that you will build an inclusive society which is based on principles of justice, equality, and respect. Thank you.